তো সংবিধান সংশোধন নাকি পুনর্লিখন কোনটা করলে বেটার হয় বা হচ্ছে এটা নিয়ে আলোচনা সমালোচনা সেটা একটু বলার ট্রাই করব। তার আগে হচ্ছে আমি পুনর্লিখন সম্পর্কে বলার আগে সংবিধান সংশোধন সম্পর্কে দুই একটা কথা একটু বলে নিই। ফার্স্ট অফ অল যেটা বলতে চাই সেটা হচ্ছে সংবিধান সংশোধনের রুলটা অ্যাকচুয়ালি কি, বাংলাদেশ সংবিধানে কি বলা আছে সেটা হচ্ছে বাংলাদেশের সংবিধানের আর্টিকেল নাম্বার 142, তাতে হচ্ছে আপনার সংবিধান সংশোধন সম্পর্কে বলা আছে মেম্বার অফ পার্লামেন্ট বা এমপি বা সংসদ সদস্য যারা আছে টোটাল, সেই টোটাল সংসদ সদস্যদের অ্যাটলিস্ট 3/2 যদি সম্মতি দেয় তখনই হচ্ছে সংবিধান সংশোধন করা যাবে। এই একটাই প্রসিজার, আর অন্য কোনো প্রসিজার দেওয়া নাই। আচ্ছা, তো সেই ক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সরকার কি সংবিধান সংশোধন করতে পারবে কিনা সেটাও একটা আলোচ্য বিষয়। তার আগে আরো একটা আলোচ্য বিষয়, সেটা হচ্ছে এর আগে আমি আরেকটা ভিডিও করছিলাম, সেটা হচ্ছে আমাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, উনি কি এখনো কি বাংলাদেশের প্রধানমন্ত্রী আছেন কিনা সেই ব্যাপারে আলোচনা করছিলাম। অল ওভার ক্ষেত্রে বা সংবিধান সংশোধনের ক্ষেত্রেও সব কিছুকে পিছনে ফেলে যেই ব্যাপারটা সবার আগে বলতে হবে বা সবার আগে সামনে চলে আসবে সেটা হচ্ছে গণ অভ্যুত্থান শব্দটা। যে হচ্ছে হ্যাঁ ঠিক আছে, এই সংবিধানে এই রুল বলা আছে, ওই রুল বলা আছে, এই ক্ষেত্রে এই রুল বলা আছে, কিন্তু ভাই এই যে সরকারের যে চেঞ্জ হয়েছে, সরকারের চেঞ্জ কিন্তু সংবিধান অনুযায়ী হয় নাই। মানে হচ্ছে আপনার নর্মাল যে প্রসিজার সেই প্রসিজারে তো হয় না, এটা হচ্ছে গণ অভ্যুত্থানের মাধ্যমে, একটা বিপ্লবের মাধ্যমে। একটা সংবিধানে নিশ্চয়ই এই ডিরেকশন দেওয়া থাকবে না যে হচ্ছে গণ অভ্যুত্থানের ফলে যদি সরকারের পতন হয় সেই ক্ষেত্রে পরবর্তী প্রসিজার কি, সেটা কিন্তু সংবিধানে দেয়া নাই বা হচ্ছে মানে দেওয়া থাকার কথাও না, কারণ এটা হচ্ছে নর্মাল সিনারিওর ব্যতিক্রম। যেহেতু এখন কথা হচ্ছে যেহেতু এটা গণ অভ্যুত্থানের ফলে হচ্ছে এই সরকারের চেঞ্জ হয়েছে, সেই ক্ষেত্রে কি সংবিধানের প্রত্যেকটা রুল কি ওইরকম ভাবে ফলো করা হবে কিনা সেটাও একটা কোয়েশ্চেন। এখন আর নর্মাল সিনারিও তো নাই সবকিছু, যে হচ্ছে আগের নর্মাল সিনারিও ধরে 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 ওরকম ফলো করা লাগে। আচ্ছা, যেটা বলতে নিছিলাম সেটা হচ্ছে সংবিধানের সংশোধন, যেটা বললাম যে হচ্ছে মানে সংবিধানে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে সংসদ সদস্য বা হচ্ছে মেম্বার অফ পার্লামেন্ট, তাদের হচ্ছে 2/3 বা 3/2 সদস্যদের ভোট লাগবে। এখন তো এটা আর পসিবল না, যেহেতু এখন সংসদই নাই, সংসদ সদস্য থাকবে কোথেকে? সংসদ সদস্য যেহেতু নাই, সেহেতু হচ্ছে এই প্রসিজার ফলো করা পসিবল না। এইবার আসেন হচ্ছে যে সংবিধান সংশোধনের দু একটা ব্যাপারে আমি যদি একটু বলি। আগে একটা সময় হচ্ছে সংবিধান সংশোধন করতে গেলে গণভোটের প্রয়োজন পড়তো, কিন্তু প্রিভিয়াস যে সরকার 2011 সালে পঞ্চদশ সংশোধনের মাধ্যমে সেটা উঠায় দিছে। ওইটার পর থেকে গণভোটের প্রয়োজন আসলে পড়ে না। এখন কথা হচ্ছে ভাই, সংবিধান সংশোধন যে করবেন বা সংবিধান সংশোধন যে করা হবে, সংবিধানের অবস্থা এমন করে ফেলা হয়েছে যে এখানে মানে হাত কোথায় দেবে বা কোথায় চেঞ্জ করার মতো অবস্থা আসলে নাই। ওটা অনেকটা এরকম যে সর্বঙ্গে ব্যথা ওষুধ দেবো কোথায়, মানে কোনটা রেখে কোনটা চেঞ্জ করা হবে বা চেঞ্জ করাও পসিবল না, সেটাতে আমি এই যে এখন একটু এই ব্যাপারটা একটু আলোচনা করতেছি। সেটা হচ্ছে আর্টিকেল নাম্বার 7 ক এবং খ, এটা যে পঞ্চদশ সংশোধনী মানে 2011-তে এই দুইটা অ্যাড করা হয়েছে। তার মধ্যে প্রথম যে ব্যাপারটা আমি বলতে চাই সেটা হচ্ছে 7 খ। দেখেন এখানে লিখছে হচ্ছে সংবিধানের মৌলিক বিধানাবলী সংশোধন অযোগ্য। আচ্ছা, এটা ডিটেইলটা আমি একটু বলে দিই। ডিটেইল পড়তে গেলে একটু অনেকের কমপ্লেক্স লাগতে পারে। আমি সহজে যদি বলতে চাই, সংবিধানের 1/3 অংশ সংশোধনের অযোগ্য করে ফেলা হয়েছে। মানে বলা হয়েছে যে সংবিধানের মোটামুটি ধরেন যতগুলো আর্টিকেল আছে তার মধ্যে ধরেন 3/1 মতো আর্টিকেল চেঞ্জ করাই যাবে না, মানে এরকম একটা আর্টিকেল দিয়ে রাখছে যে আর কোনো চেঞ্জই করা যাবে না। এখন কথা হচ্ছে যে চেঞ্জ করা যাবে না এইরকম একটা আর্টিকেল রাখা কি আদৌ কি উচিত? মানে এটা কি আবার ওই সংবিধানের যে 142 নম্বর আর্টিকেল ওইটার সাথে কন্ট্রাডিক্ট করে কিনা? কারণ সংবিধানের 142 নম্বর আর্টিকেলে বলা হয়েছে সংবিধান সংশোধন করা যাবে, সোজা কথা, নর্মাল কথা, কোনো কথা নাই। 7 খতে এসে বলতেছে যে সংবিধান সংশোধন করা যাবে, কিন্তু প্রায় 3/1 সংশোধন করা যাবে না। তো এই একটাকে কন্ট্রাডিক্ট করতেছে কিনা সেটাও একটা আলোচ্য বিষয়। এখানে আরেকটা আলোচ্য বিষয় যেটা হচ্ছে তর্ক, সেই তর্কটা হচ্ছে অনেকেই যেটা বলতেছে যে অতীতের সংসদ কখনো ভবিষ্যতের সংসদের অধিকার হরণ করতে পারে না। যেমন অতীতের সংসদ তারা হচ্ছে সংবিধান সংশোধন করে দিয়ে তারা ঠিক করে দিলে যে ভবিষ্যতে 3/1 সংশোধন করা যাবে না। তার মানে কি তারা হচ্ছে ভবিষ্যতের সংসদের অধিকার হরণ করছে? এটা কি হরণ করা যাবে কিনা, বা এটাও কি সংবিধানের অন্য কোনো আর্টিকেল কি কনফ্লিক্ট করতেছে কিনা? এবার আসেন হচ্ছে আরেকটা আর্টিকেল, সেটা হচ্ছে আর্টিকেল 7 ক। আর্টিকেল 7 কতে বলা হচ্ছে যে এবং খুবই ডেডলি যে হচ্ছে যে আর্টিকেল, সেটা হচ্ছে সংবিধান বাতিল, স্থগিতকরণ ইত্যাদি অপরাধ। ভাই এটা এমন একটা আর্টিকেল যে হচ্ছে এখানে আছে, আমি যদি সামান্য বলতে চাই যে এটা যদি হচ্ছে ধরেন কেউ যদি শক্তি প্রদর্শন বা শক্তি প্রয়োগের মাধ্যমে বা অন্য কোনো অসাংবিধানিক পন্থায় এই সংবিধানের কোনো অনুচ্ছেদ রহিত বা বাতিল বা স্থগিত করিলে কিংবা উহা করিবার উদ্যোগ গ্রহণ করিলে বা হচ্ছে গ্রহণ বা ষড়যন্ত্র করিলে এই শাস্তিটা হবে হচ্ছে রাষ্ট্রদ্রোহিতা হবে, এবং এটার শাস্তি হবে হচ্ছে সর্বোচ্চ শাস্তি প্রচলিত আইনে সর্বোচ্চ দণ্ডে দণ্ডিত হবে। সর্বোচ্চ দণ্ড বাংলাদেশের সর্বোচ্চ দণ্ড হচ্ছে মৃত্যুদণ্ড। তার মানে কেউ যদি এই সংবিধান কোনো শক্তি প্রয়োগ করে হচ্ছে এই সংবিধান চেঞ্জ করতে চায়, রদ করতে চায়, রহিত করতে চায়, বাতিল করতে চায় বা হচ্ছে স্থগিত করতে চায়, তাহলে হচ্ছে তার শাস্তি হবে মৃত্যুদণ্ড। বুঝছেন অবস্থা? ইভেন এইটা না চেঞ্জ করছে শুধু তাই না,
কেউ যদি ধরেন এটার উস্কানিও দেয়, এই যে দেখেন এই কাজ করতে কেউ যদি সহযোগিতা করে বা হচ্ছে উস্কানি দেয় বা হচ্ছে কেউ যদি অনুমোদন করে বা হচ্ছে সমর্থন করে, তাদেরও সেম শাস্তি, যে তাদেরকে দেওয়া হবে হচ্ছে মৃত্যুদণ্ড। এখন এই যে সমর্থন বা উস্কানি বলতে এক্স্যাক্টলি কি বুঝাইছে সেটা কিন্তু ডিটেইল এখানে বলা নাই, জাস্ট বলা হয়েছে যে হচ্ছে উস্কানি দিলে। আর কথা হচ্ছে কোন ব্যাপারটাকে উস্কানি হিসেবে ধরা হবে সেটা কিন্তু এখানে ডিটেইল বলা নাই। কাজেই যে কোনো কিছুকে উস্কানি হিসেবে ধরে নিয়ে হচ্ছে আপনাকে মৃত্যুদণ্ড দিয়ে দিতে পারে। ধরেন আপনি র্যান্ডম কোনো একটা জায়গায় আপনি জাস্ট কমেন্ট করলেন, ফেসবুকে একটা কমেন্ট করলেন যে হচ্ছে বাংলাদেশের সংবিধানটা চেঞ্জ করে ফেলা উচিত, বাংলাদেশের নতুন সংবিধান করা উচিত, এই কথা ধরেন আপনি লিখলেন। এই সংবিধান অনুযায়ী আপনার ওই কমেন্টের জন্য আপনি মৃত্যুদণ্ড পর্যন্ত দেওয়া হতে পারে। আপনি সংবিধান বাতিল করতে চাইছেন, আপনি নতুন সংবিধান চাইতেছেন, এবং আপনি আপনার এই কমেন্টের দ্বারা আপনি মানুষকে উস্কানি দিচ্ছেন, এবং সেই উস্কানির ফলে যদি মানে সংবিধান চেঞ্জ এখন হয় নাই, নতুন সংবিধান এখনো প্রণয়ন হয় নাই, বা আগের সংবিধান এখনো বাতিল হয় নাই, জাস্ট আপনি উস্কানি দিচ্ছেন, ওটার জন্য আপনাকে মৃত্যুদণ্ড দেওয়া হইতে পারে। এই লেভেলের একটা আর্টিকেল এই সংবিধানে দেওয়া আছে। এখন আমাকে বলেন এই টাইপের একটা আর্টিকেল কি থাকা উচিত কিনা, বা এই টাইপের একটা আর্টিকেল থাকলে এটা তো একটা যদি কোনো আইন করে একটা ডিটেইল কোনো প্রসিজার যদি বলা না থাকে যে এক্স্যাক্টলি কোন কোন কাজটাকে উস্কানি হিসেবে ধরা হচ্ছে, তাহলে কিন্তু যে কোনো কিছুকে উস্কানি হিসেবে ধরে নিয়ে আপনাকে মৃত্যুদণ্ড দিয়ে দিতে পারে। এ হচ্ছে সংবিধানের অবস্থা। আবার এটা তো যে এই টাইপের একটা আর্টিকেল বলা আছে, আবার যে একটু আগে বললাম যে অনেক আর্টিকেল বলা আছে ওগুলো সংশোধন করা যাবে না, তার মধ্যে এটাও একটা, এই যে আর্টিকেল 7 এই আর্টিকেল কোনোদিন চেঞ্জ করা যাবে না এই সংবিধান অনুযায়ী। এখন আমাকে বলেন এই সংবিধানে আপনি হাত কিভাবে দিবেন? এই সংবিধানে হাত দিতে গেলে হচ্ছে সংশোধন করা যাবে না, আবার এমন একটা আর্টিকেল রাখা আছে যেটা হচ্ছে মানে ভাই সামান্য কারণে মানুষের মৃত্যুদণ্ড হইতে পারে। এই হচ্ছে গিয়ে অবস্থা। সংবিধান সংশোধন করতে গেলে এখন এই পরিমাণ একটা মানে বিতিকিচ্ছির অবস্থা। আর বহু আর্টিকেল আছে যেগুলো নিয়ে আলোচনা করা পসিবল। ইভেন পঞ্চদশ সংশোধনী মানে 2011 সালে যে সংশোধনীটা হয়েছে ওইটা নিয়ে ডেডিকেটেড আলাদা ভিডিও তৈরি করা সম্ভব। এবার আসেন হচ্ছে সংবিধান, তাহলে কি সংবিধান পুনর্লিখন করা, এই যে আমি যে কথাগুলো বলতেছি যে সংবিধান পুনর্লিখন করা নিয়ে কথা বলতেছে, এটার জন্য আমাকে নিয়ে হচ্ছে এই সংবিধান অনুযায়ী আমাকে ধরে নিয়ে গিয়ে হচ্ছে মৃত্যুদণ্ড দেওয়া হয়ে যেতে পারে ভাই, এরকম একটা অবস্থা। আচ্ছা আমি হচ্ছে সংবিধান পুনর্লিখন নিয়ে দু একটা কথা বলতে চাই। সেটা হচ্ছে পুনর্লিখনের আগে আমাদেরকে দেখা দরকার হচ্ছে এক্সাম্পল। এবার আসেন হচ্ছে যে সংবিধান পুনর্লিখনের এক্সাম্পল কি আছে কিনা ওয়ার্ল্ড ওয়াইড? অ্যান্সার হচ্ছে হ্যাঁ, ইয়েস আছে। যেমন হচ্ছে আপনি বাংলাদেশের এক্সাম্পল যদি দিই, মানে বাংলাদেশি বলতে না, মানে আগের পূর্ব পাকিস্তান বা হচ্ছে পাকিস্তানের এক্সাম্পল যদি দিই, সেটা হচ্ছে 1958 সালে হচ্ছে সামরিক শাসন জারি করা হয়। এরপর হচ্ছে 1962 সালে নতুন করে সংবিধান প্রণয়ন করা হয়। আপনি যদি ওয়ার্ল্ড ওয়াইড দেখেন, ওয়ার্ল্ড ওয়াইড হচ্ছে আরব বসন্তের সাথে কিন্তু বাংলাদেশের কাহিনী অনেকটাই সিমিলার দেখা যায়। আরব বসন্তে কি হয়েছিল? আরব বসন্তে দেখা গেছিল যে হচ্ছে একজন তার গায়ে আগুন ঢেলে মারা গেছিল, তারপরে হচ্ছে পুরো তীব্র আন্দোলন শুরু হয়। বাংলাদেশেও কিন্তু সেম, বাংলাদেশে যে আবু সাইদ মারা যাওয়ার পরে কিন্তু আন্দোলনটা পুরো একটা মানে একদম মানুষজন ট্রিগার্ড হয়ে যায়। আচ্ছা আরব বসন্তের পর সেটা হচ্ছে আরবের অনেকগুলো দেশে হচ্ছে নতুন করে সংবিধান লেখা হয়েছে। সো তারপর হচ্ছে আপনি যদি হচ্ছে দক্ষিণ আফ্রিকার এক্সাম্পল নেন, দক্ষিণ আফ্রিকা হচ্ছে 1990 সালে বর্ণবাদ যখন বিলুপ্ত হয় ওটার পরে হচ্ছে নতুন করে আবার সংবিধান প্রণয়ন করা হয়। সো এরকম এক্সাম্পল ভুরি আছে যেখানে হচ্ছে বিপ্লবের পর নতুন করে সংবিধান মানে তৈরি করা হয়েছে। সো এরকম ঘটনায় কি বাংলাদেশে ঘটবে কিনা দেখা যাক সামনে কি হয়। এখন আরেকটা ব্যাপার আমি সংক্ষেপে একটু আলোচনা করে ফেলি, সেটা হচ্ছে সংবিধান প্রণয়নের ধরনগুলো কি রকমের হয়। সংবিধান মূলত 4 টাইপের ধরনে হচ্ছে সংবিধান প্রণয়ন করা হয়। তার মধ্যে একটা হচ্ছে বাই গ্র্যান্ট, বা বাংলা যদি বলা হয় সেটা হচ্ছে অনুমোদনের মাধ্যমে বা হচ্ছে আদেশের মাধ্যমে বা রাজার আদেশের মাধ্যমে। এটা আগে দেখা যেত যে হচ্ছে কোনো একজন রাজা বা কোনো একজন সম্রাট উনি বলছে যে হচ্ছে এই দেশের একটা সংবিধান করা হোক। সংবিধানের আরেকটা নাম হচ্ছে শাসনতন্ত্র বলা হয়, যে এই দেশের একটা শাসনতন্ত্র করা হোক, তখন হচ্ছে সংবিধান নতুন করে তৈরি করা হলো। যেমন এটা নেপালের ক্ষেত্রে দেখা গেছে, তারপর হচ্ছে জাপানের ক্ষেত্রে দেখা গেছে, জাপানের সম্রাট এরকম তৈরি করছে, তারপর হচ্ছে নেপোলিয়ান তৈরি করছিলেন সংবিধান এরকম বাই গ্র্যান্ট মানে গ্র্যান্টের মাধ্যমে বা হচ্ছে আদেশ দিয়ে। তারপর আরেকটা প্রসেস দেখা যায় হচ্ছে সুপরিকল্পিত রচনা, যে একদম পরিকল্পনা করে সংবিধান রচনা। সুপরিকল্পিতভাবে এটার আবার দুই টাইপের দেখা যায়। একটা হচ্ছে গণপরিষদের মাধ্যমে, যেটা কিনা হচ্ছে বাংলাদেশে হচ্ছে গণপরিষদ তৈরির মাধ্যমে। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর 1972 সালে 403 জন সদস্য নিয়ে গণপরিষদ গঠন করা হয়েছিল। তারপর হচ্ছে বাংলাদেশ সংবিধান প্রণয়ন করা হয়েছিল। আরেকটা ওয়ে হচ্ছে মানে সুপরিকল্পিত আরেকটা ওয়ে হচ্ছে আপনার সেটা হচ্ছে আইন প্রণয়ন করে। গণপরিষদ তো হচ্ছে অনেক বিশাল প্রসিজার। আরেকটা হচ্ছে নর্মাল পার্লামেন্টের আইন প্রণয়নের মাধ্যমে সংবিধান প্রণয়ন করা হইতে পারে। নর্মাল আইনের মাধ্যমে এটার এক্সাম্পল হচ্ছে ভারত শাসন আইন, যেটা কিনা 1919 সালে একবার এবং 1935 সালে একবার ভারত শাসন আইন করা হয়েছিল। এটাও কাইন্ড অফ সংবিধান বলা যায়। এটা হচ্ছে নর্মাল আইন প্রণয়নের মাধ্যমে করা হয়েছিল। তারপরে হচ্ছে আরেকটা প্রসিজার হচ্ছে বিপ্লবের মাধ্যমে, এই যে যেটা নিয়ে আলোচনা করতেছি, বিপ্লবের মাধ্যমে অনেক সময় হচ্ছে সংবিধান নতুন করে লেখা হয়। সো যেটা একটু আগে এক্সাম্পল দিলাম কয়েকটা, যে এটা হচ্ছে একটা প্রসিজার। আরেকটা সংবিধান লেখার আরেকটা ওয়ে হচ্ছে ধারাবাহিক বিবর্তনের মাধ্যমে, যেটা হচ্ছে ডে বাই ডে বিবর্তন টুকটাক অ্যাড হয়ে একটা সংবিধানে পরিণত হয়, যেটা আবার হচ্ছে লিখিত না মৌখিক, যেটা কিনা হচ্ছে ব্রিটেনে আছে, মৌখিক সংবিধান ব্রিটেনের। এই হচ্ছে সংবিধান প্রণয়নের 4টা ধরন। কি বললাম? একটা হচ্ছে
হচ্ছে আদেশের মাধ্যমে যে রাজার একটা হচ্ছে সুপরিকল্পিতভাবে, যেমন হচ্ছে আইন প্রণয়ন করে বা হচ্ছে গণপরিষদের মাধ্যমে, আরেকটা হচ্ছে গণ অভ্যুত্থানের মাধ্যমে, যেটা এই যে সিনারিও এখন মানে যে অবস্থা সিচুয়েশন এখন বাংলাদেশে আছে, যদি বাংলাদেশ করে এখন মানে অন্তর্বর্তীকালীন সরকার যদি নতুন সংবিধান প্রণয়ন করে, তাহলে এটাই হচ্ছে ওয়ে। সেটা হচ্ছে গণ অভ্যুত্থানের ফলেও করা যায়, নতুন সংবিধান তৈরি করা যায়। তারপরে হচ্ছে নাম্বার 4 আরেকটা যেটা বললাম সেটা হচ্ছে বিবর্তনের মাধ্যমে, রিটার্নে। সো এই হচ্ছে কি টোটাল আলোচনা বললাম, সংবিধানের সংশোধনের কথা বললাম, আবার পুনর্লিখনের কথা বললাম। যে এখন আই ডোন্ট নো, আমি দেশের নীতি নির্ধারণের কেউ না, আমি জাস্ট হাইয়েস্ট আমি আলোচনা করতে পারি। আজ অনেক জ্ঞানীগুণী মানুষজন আছে, তারা ব্যাপারগুলো দেখতেছে। এনিওয়ে, আপনারাও আপনাদের মতামত জানাতে পারেন যে আপনারা কি চান, সংবিধান সংশোধন নাকি হচ্ছে পুনর্লিখনেও ঝামেলা আছে, আবার সংশোধনেও ঝামেলা আছে। সংশোধন করতে গেলে ভাই কোথায় কি রেখে কি সংশোধন করবে, এটা একটা ঝামেলা। আবার পুনর্লিখনটাও এতটা ইজি না আসলে একটা সংবিধান লিখে ফেলা, সেক্ষেত্রে অনেক কাঠখড় পোহাইতে হবে। সো এই ছিল হচ্ছে আলোচনা। আপনারা আপনাদের মতামত জানাবেন। যে ভালো থাকবেন সবাই, গুড বাই।